আচ্ছা, তোমাদের নেক্সট যে অঙ্কটা ছিল, অঙ্কটা হচ্ছে একটি এরোপ্লেন 600 কিমি/আওয়ার বেগে পূর্ব দিকে উড়ে যাচ্ছে, আর বাতাস তোমার যেটা যাচ্ছে 100 কিমি/আওয়ার বেগে দক্ষিণ দিকে প্রবাহিত। ভূমির সাপেক্ষে এরোপ্লেনের দিক এবং বেগ এবং দিক নির্ণয় করো। দেখো, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে ভূমির সাপেক্ষে। ঠিক আছে, ভূমির সাপেক্ষে যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো আপেক্ষিক বেগের ধারণাটা তোমাদের লাগবে না। মানে কিরকম, সিম্পল, যেরকম তোমরা ওই ভেক্টরের অঙ্ক করেছিলে ঠিক ওইটাই কাজে লাগবে। অর্থাৎ এখানে তুমি জাস্ট ডিরেকশনটা দেখাবে। ডিরেকশনটা যদি দেখো, এদিকে নর্থ, সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা ওয়েস্ট। তো সেই হিসাবে ভূমির সাপেক্ষে এরোপ্লেন, প্রথমে বলেছে এরোপ্লেন পূর্ব দিকে উড়ে যাচ্ছে, তাহলে পূর্ব দিকে এই দিকে যাচ্ছে এরোপ্লেন, আর বাতাস এত কিমি বেগে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। এই দিকে বাতাস প্রবাহিত হচ্ছে, তাহলে আমি যদি এরোপ্লেনের বেগটাকে ভি আর এটাকে যদি ইউ বলি, বাতাসের বেগটা, ভূমির সাপেক্ষে এরোপ্লেনের বেগ ও দিক নির্ণয় করো। ঠিক আছে, ভূমির সাপেক্ষে যখন বলবে তাহলে সেক্ষেত্রে সামান্তরিক সূত্রের সাহায্যে যেরকম করেছিলাম আপেক্ষিক লব্ধি ভেক্টর নির্ণয়, ঠিক সেটাই করতে হবে। অর্থাৎ এখানে পিছনের দিকে বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তো সুতরাং লব্ধি বেগের মান এই দিক হবে। এটা যদি ডাব্লু হয় তাহলে ডাব্লু সমান √অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। অর্থাৎ এখানে তোমার যে বেগগুলো দেওয়া ছিল 600 কিমি/আওয়ার আর 100, তাহলে এখানে তোমার ভিটা ধরা হয়েছে কোন দিকে, পূর্ব দিকে এরোপ্লেন, এইটা হচ্ছে তোমার ভি, আর এইটা হচ্ছে ইউ। ঠিক আছে, তাহলে ইউ মানে এটা 100 স্কোয়ার, 100 স্কোয়ার প্লাস 600 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা ক্যালকুলেট করলে তোমার যেটা দাঁড়াবে 100 স্কোয়ার প্লাস 600 স্কোয়ার, এটা করলে 37 × 10⁴ হচ্ছে, 37 × 10⁴। তাহলে √ends করলে, √ends করলে 608.28। হ্যাঁ, এটা আসছে 608.28 এত মিটার না কিমি/আওয়ার, এত কিমি/আওয়ার। তোমার বেগটা বেরিয়ে গেছে। এবারে অভিমুখটা এটা তুমি পূর্ব দিকের সাপেক্ষে, যদি তোমার এই কোণটা যদি থিটা ধরে নাও, এই কোণটা থিটা হলে ট্যান থিটা, ট্যান থিটা ইকাল টু লম্ব বাই ভূমি। লম্ব মানে হচ্ছে ইউ আর ভূমি হচ্ছে ভি। তাহলে ইউ এর ভ্যালু বসিয়ে দাও, ইউ তুমি ধরেছো 100 আর ভূমির ভ্যালু 600, তাহলে 1/6, অর্থাৎ থিটা সমান tan−1 1/6। ঠিক আছে, থিটা সমান tan−1 1/6, 1/6, এটা করলাম শিফট tan−1, এটা আসছে 9.46, 9.46 এত ডিগ্রি। ঠিক আছে, উত্তরটা ঠিকই আছে, 9 ডিগ্রি 28 মিনিট আছে। তুমি যদি 0.46-কে 60 দিয়ে গুণ করে দাও, 0.46 × 60, এটা করলে তোমার 27 হচ্ছে, 7.6 মানে 28 ডিগ্রি। ঠিকই আছে, তাহলে বলবে পূর্ব দিকের সাপেক্ষে দক্ষিণ দিকে এত ডিগ্রি কোণে যাচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 19-এর অঙ্ক। নেক্সট হচ্ছে দেখো 20-এর অঙ্ক। এই ভেক্টর অঙ্কগুলো আশা করি তোমরা পারবে। এই ভেক্টরের যে অঙ্কগুলো আছে, i⁻j⁻² ভেক্টর তিনটির লব্ধির মান কত। তাহলে লব্ধির মান এখানে শুধু জাস্ট ধরে নিবে আর, আর সমান কি, i⁻j⁻² লব্ধি ভেক্টর। কারণ আমরা জানি এ ভেক্টর প্লাস বি এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টরের লব্ধি ইকাল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা হয়। সুতরাং
এইটি বসিয়ে দেবো, লব্ধি ভেক্টর আর ইকাল টু আই ক্যাপ প্লাস জে কে প্লাস রুট টু কে কে। তাহলে এর মান কত? এর মান হবে আর মড সমান রুট ওভার অফ 1 + 1 + রুট টু তার স্কোয়ার মানে 2 হবে, অর্থাৎ √4 মানে 2 ইউনিট যেটা আছে এটাই আছে, উত্তরটা ঠিকই আছে। এই লব্ধি ভেক্টরটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে কত কোণ করবে? তাহলে লব্ধি ভেক্টরটি এক্স, ওয়াই ও জেড অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা, বিটা ও গামা কোণ করলে আমরা যেটা জানি cos আলফা সমান x/r এর মড। ঠিক আছে, আমাদের যে ফর্মুলাটা ছিল মনে করে দেখো, আর ভেক্টর ইকাল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা ছিল। তাহলে cos আলফা এটা সমান x/r এর মড, cos বিটা সমান y/r এর মড, cos গামা সমান z/r এর মড। ঠিক আছে, সেই ফর্মুলা অনুযায়ী এখানে এক্স এর ভ্যালু কত? 1, তাহলে 1/2, ঠিক আছে। আর আরেকটা cos গামা, এই cos বিটা সমান 1/2 হবে, আর cos গামা সমান এটা সমান √2/2 সমান কত? 1/√2, এটা হচ্ছে। তাহলে এবারে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, cos কত ডিগ্রির ভ্যালু হাফ হয় না? cos 60 ডিগ্রি, অতএব আলফা ইকাল টু 60 ডিগ্রি। একই রকম ভাবে বিটা ইকাল টু 60 ডিগ্রি, এটা 1/√2, তার মানে cos গামা ইকাল টু cos 45 ডিগ্রি, অতএব গামা ইকাল টু 40 ডিগ্রি, এটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে নেক্সট অঙ্ক আছে দেখো 21এরটা। এইটা বলেছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ আর আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 10k ক্যাপ ভেক্টর দুটি লব্ধির মান কত? লব্ধি ভেক্টর 3টি এক্স এর সঙ্গে কত গুণ করছে? একদম একই রকম ভাবে করবে। এই ভেক্টরটাকে এ ধরে নেবে আর এই ভেক্টরটাকে বি ধরে নেবে। ঠিক আছে, তাহলে লব্ধি ভেক্টর আর সমান লিখবে এ প্লাস বি। ঠিক আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর আগেরটি যেরকম ভাবে করলাম, দিয়ে তার মড ভ্যালু বের করবে, মড ভ্যালু নির্ণয় করবে, দিয়ে cos আলফা সমান তোমার x/r এর মড। ঠিক আছে, cos বিটা সমান y/r এর মড, cos গামা সমান z/r এর মড। ঠিক আছে, এইভাবে আগেরটির অঙ্কর মতন সেম টু সেম এটা হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা করবে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো 22এরটা, আই ক্যাপ এ ইকাল টু আই ক্যাপ বি ইকাল টু এ ডট বি এর মান কত? খুব সহজ, ডট গুণফল। এটা এ ডট বি, এটা সমান কি হয়? আই ক্যাপ ডট জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তার মানে হচ্ছে আই ক্যাপ ডট জে ক্যাপ প্লাস আই ক্যাপ ডট কে ক্যাপ। তাহলে এগুলোর কি হচ্ছে? সবগুলোই 0 হচ্ছে। ঠিক আছে, কারণ আই ডট জে সমান 0 আর আই ডট কে সমানও 0, সুতরাং 0 এটা হবে। আর মধ্যবর্তী কোণ নির্ণয় করো, এটা 23এরটা। তাহলে এটার মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য তোমাদেরকে যেটা বলেছিলাম, প্রথমে এদের ডট গুণফলটা বের করে এ ডট বিটা বের করবে, অর্থাৎ 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ ডট বি ভেক্টরের জন্য 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ দিয়ে কি করবে? জাস্ট ডট গুণফল, মানে আই এর সঙ্গে আই, এখানে আই আর এটা আই, এদের সঙ্গে গুণ করবে, 3 × 4 = 12 হচ্ছে। তারপর মাইনাস জে এর সঙ্গে জে, অর্থাৎ 3 2 আর 3 মানে 6 হচ্ছে। তারপরে 6 এর সঙ্গে এইটা, অর্থাৎ এটা -6, সুতরাং লেখা 0। যেহেতু ভেক্টরদের মধ্যবর্তী কোণ 0 হচ্ছে, অতএব এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর, মানে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটাই আছে। ঠিক আছে, এটা থেকে বলে দেবে
আচ্ছা, নেক্সট হচ্ছে এ এবং বি এর কোণ মানের জন্য ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল হওয়ার শর্ত আমি যেটা বলেছিলাম, যদি ভেক্টর এটা হয়, ফর্মুলাটা আমি বলছি, এ ভেক্টর ইকাল টু x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, আর বি ভেক্টর ইকাল টু x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ হয়, তাহলে সমান্তরাল হওয়ার শর্ত অর্থাৎ এ প্যারালাল বি এটা হবে যখন x1 বাই x2 ইকাল টু y1 বাই y2 ইকাল টু z1 বাই z2, এটা হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে শর্ত তোমাদের। সেই হিসাবে এই দুটো ভেক্টর মানে এ এবং বি এরা দুজন সমান্তরাল হবে, যেহেতু সমান্তরাল বলেছে সমান্তরাল হতে হবে, তার মানে 2/a ইকাল টু -3/b ইকাল টু তোমার -1/-2, এটা হবে। অর্থাৎ তুমি একটা কন্ডিশন লিখতে পারবে 2/a ইকাল টু 1/2, এটা একটা, আর -3/b ইকাল টু 1/2, এটা একটা। তাহলে a ইকাল টু তোমার আসছে 6, আর সরি a ইকাল টু আসছে 4, a ইকাল টু 4 আর b ইকাল টু আসছে -6। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল তোমার উত্তর। আচ্ছা, 25-এর যে অঙ্কটা আছে, এর কি মানের জন্য এই ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তাহলে আমরা এ ভেক্টর ভেক্টর দুটো লম্ব হয় এ ডট বি, এ ভেক্টর দুটো লম্ব হবে তখনই যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকাল টু 0 হয়। তাহলে এই দুটো ভেক্টরের জাস্ট ডট গুণফল 0 করে দিবে, তাহলেই তোমার এর মান বেরিয়ে যাবে। এটাও হোমওয়ার্ক থাকলো, এটা করবে, দুটোর জাস্ট ডট গুণফল 0 করবে। তারপর প্রমাণ করো এটা সমান এত, এটা জাস্ট কিছু নয়, এটাকে জাস্ট ডট গুণফল করবে। হ্যাঁ, ডট গুণফল করলে দেখো এ এর সঙ্গে 2a, এটা করলে তোমার হচ্ছে 2a ডট a, তারপরে -3a ডট b, তারপর +4b ডট a, তারপরে -6b ডট বি। ঠিক আছে, এটা LHS সমান LHS, এটা সমান, এটা লিখবে। আচ্ছা দেখো এ ডট এ, এটা সমান হয় a স্কোয়ার, এটা হলো a স্কোয়ার, -3a ডট বি, 3a ডট বি মানে এ বি cos থিটা, প্লাস 4b ডট এ মানেও ওই বি এ cos থিটা, তার মানে আমি লিখতে পারবো এ বি cos থিটা, -6b স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 2a স্কোয়ার -6b স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে প্লাস এ বি cos থিটা। ঠিক আছে, আর এইটাই উত্তর আছে, এইটা ইকাল টু RHS, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আছে, দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকাল টু সি ভেক্টর, সি ভেক্টর ইকাল টু এইটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এইটা কিভাবে করা যায় দেখছি। দেখো এখানে তোমার দেওয়া আছে সি ভেক্টর, এটা ইকাল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো এখানে যদি আমি সি ভেক্টর ডট সি ভেক্টর করি, এটা যদি করি তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এইটা হবে। তো এখন এইটা ইকাল টু সি স্কোয়ার ইকাল টু, এটা তোমার আসছে এ ডট এ প্লাস এ ডট বি প্লাস বি ডট এ প্লাস বি ডট বি, তার মানে এটা হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস এ বি cos থিটা প্লাস এ বি cos থিটা প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে
এখান থেকে আর একটা ব্যাপার আছে, দাঁড়া বলছি। তাহলে সি স্কোয়ার ইকাল টু লিখলাম। নেক্সট হচ্ছে এইখান থেকে এই যে কন্ডিশনটা দেওয়া আছে এখানটায় দেখো সি ভেক্টর ইকাল টু, যেহেতু এ প্লাস বি ভেক্টর, অর্থাৎ সি স্কোয়ার ইকাল টু, না এটা থেকে করতে পারবো না, এটা থেকে এটা আসছে। যাই হোক, এখানে তোমার সি ভেক্টর সি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটাই হচ্ছে। তো এখানে সি ডট সি হোল টু দি পাওয়ার হাফ, এটা কিভাবে আসবে? আচ্ছা আচ্ছা, এইটা করতে পারি অবশ্য, দাঁড়া। তাহলে এখানে সি সমান রুট ওভার অফ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটার হোল টু দি পাওয়ার হাফ, এটা লেখা যায়। আচ্ছা, এইখানটায় আমি একটু ঘুরিয়ে লিখে দিচ্ছি। অ্যাকচুয়ালি তোমার সি ডট সি এইটা সমান তো তোমার এইটা এসেছে, তাহলে এইখানটায় আমি লিখতে পারবো সি ডট সি ভেক্টর হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। আর এইখানে এইটা যে সি ভেক্টর দিয়েছে এইটা কিন্তু ভেক্টর চিহ্নটা হবে না, সি শুধু শুধু সি সমান হবে, সি সমান এটা হবে, ঠিক আছে। সেই হিসাবে এইটাই হাঁটাচেরটা তাহলে এরকমই করতে হবে মনে হয়, অঙ্কটার একটু ভুল আছে। তো এরপরে দেখো 29এর যে অঙ্কটা, এটা আমি অলরেডি করেই দিয়েছি। এটা আগের অঙ্কটাতেই দেখো এইখানটা পর্যন্ত তোমাদের প্রমাণ হয়ে গেছে, যে এইটা এই যে প্রমাণটা হয়ে গেছে, সি ভেক্টর ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা হোল টু দি পাওয়ার হাফ, একদম ঠিক যেরকম ভাবে করলাম সেইভাবেই তোমাদের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভেক্টর দুটির মান সমান, এখানে দুটো ইকাল টু 0 হলে দেখাও যে ভেক্টর দুটোর মান সমান। এটা কিছু নয়, দুটো ভেক্টরের জাস্ট ডট গুণফল করবে। ডট গুণফল করলে কি আসবে দেখো, এ ডট এ প্লাস এ ডট এ প্লাস তোমার বি ডট এ মাইনাস এ ডট বি মাইনাস বি স্কোয়ার। এ ডট এ সমান এ স্কোয়ার, এটা সমান এ স্কোয়ার, আর এটা কেটে যাচ্ছে মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটা ইকাল টু তো 0 বলে দিয়েছিল, এটা ইকাল টু 0, তাহলে এখানে কি হচ্ছে এ ইকাল টু বি, তার মানে ভেক্টর দুটোর মান সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানটা এটা কেটে গেল এই কারণেই, এ ডট বি ইকাল টু বি ডট এ, এটা সমান হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে প্রমাণ করো এ ক্রস বি তার মড স্কোয়ার সমান এইটা। আচ্ছা, এখন এ ক্রস বি, এটা এ ক্রস বি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা ভেক্টরটা দিলে তবে ঠিক হতো। তো না, এই অঙ্কটা একটু ভুল আছে কোনো জায়গায়, এই 1 নম্বর এটা তো ভেক্টর হতেই হবে, আর এখানে এই যে ব্যাপারটা এই জায়গাটা একটু ভুল আছে আমার যেটুকু মনে হয়, ঠিক আছে। তো এই অঙ্কটা আমি স্কিপ করে যাচ্ছি। নেক্সট অঙ্ক তোমার দেখা আছে, দেখো একটি ঢিল ভূপৃষ্ঠ থেকে এত বেগ অনুভূমিক সঙ্গে 60 ডিগ্রি কোণে উপরের দিকে ঝোড়া হলো, ঢিলটি কত উচ্চতা পর্যন্ত উঠবে এবং কত দূরে এসে ভূপৃষ্ঠকে আঘাত করবে। মানে এটা প্রাসের গতির অঙ্ক। তাহলে সেটা আমরা যেটা জানি, প্রাসের গতির ক্ষেত্রে একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠের সঙ্গে এরকম একটা কোণ করে ছুড়ে দেওয়া হয়, তাহলে এই ইউ বেগে যদি ছোড়া হয়, এই কোণটা যদি থিটা হয়, এই দিকের উপাংশটা হয়ে যায় ইউ কস থিটা, আর এই দিকের উপাংশটা হয়ে যায় ইউ সাইন থিটা, ঠিক আছে। তবে এখানে ইউ এর ভ্যালুটা দেওয়া আছে, ইউ হচ্ছে তোমার 14 মিটার/সেকেন্ড, এখানে থিটা দেওয়া আছে 60 ডিগ্রি কোণে উপরের দিকে ছোড়া হলো, এটি কত উচ্চতা উঠবে, অর্থাৎ এই ইকাল টু আমরা যেটা জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 কত উচ্চতা পর্যন্ত উঠবে এবং কত দূরে এসে আঘাত করবে। আঘাত করবে মানে এই যে দূরত্বটা, এইটা নির্ণয় করতে হবে। আর সমান কত,
আর সমান ইউ স্কোয়ার সাইন টু থিটা ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী তোমরা কিন্তু এটা বের করবে। এই দুটো মান শুধু বসিয়ে দিবে, ইউ এর মান বসিয়ে দিবে, থিটার মান বসিয়ে দিবে, জি এর মান 9.8 ধরে বসিয়ে দিবে, তাহলেই তোমার অঙ্কের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট করতে যাচ্ছি। নেক্সট হচ্ছে দেখো, একটি পাথরকে এত প্রারম্ভিক বেগে অনুভূমিকের সঙ্গে, মানে এইটা ইউ অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি, মানে এটা থিটা কোণে ভূমির সঙ্গে ভূমি থেকে উপরের দিকে সরা হলো। পাথরটি অর্জিত উচ্চতা অর্থাৎ এটা এইচ বের করতে হবে এবং প্রক্ষেপ সীমা অর্থাৎ আর নির্ণয় করতে হবে। একদম সেম অঙ্ক, আগেরটার মতোই। ঠিক আছে, একই ফর্মুলা। আচ্ছা, প্রমাণ করতে বলেছে যে কোনো বস্তুর প্রাসের ক্ষেত্রে বস্তুটির প্রক্ষেপ সীমা বস্তুর সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, মানে আরটা এখানে বলে দিয়েছে সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, মানে 4h। ঠিক আছে, যখন বস্তুটি এমন করে নিক্ষেপ করা হয় যাতে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয়। হ্যাঁ, কোনো বস্তুর প্রাসের ক্ষেত্রে বস্তুটির প্রক্ষেপ সীমা বস্তুটির সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হবে কখন, না যখন বস্তুটি এমন করে নিক্ষেপ করা হয় যাতে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয়। তাহলে যদি প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হতে হয়, তখন বলছে যে সর্বোচ্চ উচ্চতা 4 গুণ হবে। ঠিক আছে, এইটি তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আর আর ইকাল টু 4h, এটা প্রমাণ করতে হবে। কখন এটা হবে, না যদি এমনভাবে নিক্ষেপ করা হয় যেন প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয়, অর্থাৎ আর ইকাল টু আর ম্যাক্স এটা হবে। কখন হবে বলো তো, না যখন থিটা ইকাল টু 45 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে যদি থিটা ইকাল টু 45 ডিগ্রি হয়, তাহলে তখন আর ইকাল টু কত হচ্ছে, আমরা ফর্মুলাটা যেটা জানি, এইচ ইকাল টু সর্বোচ্চ উচ্চতা, এইচ ইকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা আমরা জানি। আর আর এর ভ্যালুটা কত, আর সমান আমরা যে ফর্মুলাটা জানি, আর সমান ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। তাহলে যেহেতু এক্ষেত্রে থিটাটা 45 ডিগ্রি, তাহলে আর ইকাল টু হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার বাই জি, এটা হচ্ছে। আর এইখানে তোমার থিটা ইকাল টু যদি 45 ডিগ্রি বসিয়ে দেওয়া হয়, তাহলে ইউ স্কোয়ার বাই 2g ইন্টু সাইন স্কোয়ার 45 ডিগ্রি, মানে 1/2, তাহলে হয়ে যাচ্ছে 1/4 ইউ স্কোয়ার বাই জি। তাহলে ইউ স্কোয়ার বাই জি এর ভ্যালু কত, আর। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় আমি বসিয়ে দিচ্ছি 1/4 ইন্টু আর। অতএব আর ইকাল টু 4h, এটা প্রমাণ হয়ে গেল। আর ইকাল টু 4h যেটা প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, আচ্ছা।